Viewers, welcome to another podcast of Osmani Talks. আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইউএস, ইসরায়েল অ্যান্ড ইরান ওয়ারের বর্তমান অবস্থা এবং এর বিভিন্ন বিষয় নিয়ে। ভিউয়ার্স, আপনারা জানেন এই যুদ্ধ ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে এবং ইতিমধ্যেই গালফ রিজনের অন্যান্য কয়েকটা দেশ এই যুদ্ধে বিভিন্নভাবে জড়িয়ে গেছে। কাতার, ওমান, কুয়েত, ইউএই, সৌদি আরব, ইরাক, জর্ডান। এছাড়াও আপনারা জানেন এই আমেরিকানরা এই অপারেশনকে নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি, আর ইরানিয়ানরা একে নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। এখন দেখার বিষয় হচ্ছে এই অপারেশন এপিক ফিউরিতে একদিকে যেমন ইসরায়েল এবং আমেরিকানরা ওভারওয়েলমিং মিলিটারি অ্যাসেট নিয়ে ইরানের মতো একটা দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে, অপরদিকে ইরানের জন্য এটা হচ্ছে একটা অস্তিত্বের লড়াই, এক্সিস্টেন্সিয়াল ওয়ার। আজকে আমাদের ওসমানি টক্সে আমাদের গেস্ট হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সরওয়ার, যিনি সেনাবাহিনীতে দীর্ঘ 34 বছর চাকরি করেছেন। হি ইজ অ্যান এয়ার ডিফেন্স এক্সপার্ট। উনি এয়ার ডিফেন্স নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ সময়ে কাজ করেছেন। উনি তার চাকরি জীবনে এয়ার ডিফেন্স নিয়ে লেখাপড়া করেছেন, এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত হয়েছেন দেশে এবং বিদেশে, এবং বিভিন্ন সময়ে আমাদের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা এবং সৈনিকদেরকে এই বিষয়ে উনি প্রশিক্ষণ দিয়েছেন। ওয়েলকাম ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সরওয়ার। আমরা ইতিমধ্যেই দেখেছি প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে এই যুদ্ধের উদ্দেশ্য ছিল ইরানি লিডারশিপ এবং সিনিয়র লিডারশিপকে নির্মূল করা। আমরা দেখেছি তাদের স্পিরিচুয়াল লিডার আলী খামেনিকে তারা হত্যা করেছে এবং বিভিন্ন মিলিটারি লিডারকে তারা নিউট্রালাইজ করেছে। পরবর্তীতে বর্তমানে আমরা যেটা দেখছি, তাদের ওয়ার এইম বা অবজেক্টিভ পরিবর্তিত হয়েছে, যেখানে তারা ঘোষণা করেছে যে এখন তাদের লক্ষ্য হচ্ছে মিসাইল সাইটগুলো ধ্বংস করা, নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোকে নিউট্রালাইজ করা এবং ইরানিয়ান নেভিকে নির্মূল করা। এরই পরিপ্রেক্ষিতে আমরা ইনক্রিজিংলি দেখতে পাচ্ছি যে এই যুদ্ধ একটা ভিন্ন পথে মোড় নিয়েছে এবং আঞ্চলিক বিভিন্ন দেশকে এই যুদ্ধে সংযুক্ত করা হয়েছে বিভিন্নভাবে। তো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে আমাদের অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব সরওয়ারের সাথে। তো স্যার, প্রথমেই আমরা যেটা জানতে চাচ্ছি যে এই যে কয়েকটি দেশ এই যুদ্ধে লিপ্ত, বিশেষভাবে ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, আপনি যদি আমাদেরকে একটু এদের এই যেই ফোর্স তারা ইনভলভ করেছে এটা সম্বন্ধে যদি আমাদেরকে, দর্শকদেরকে প্রাথমিক একটা ধারণা দেন। ধন্যবাদ। আমরা সবাই জানি গত 28শে ফেব্রুয়ারি যখন ইউএস এবং ইরানের একটা আলোচনা চলছিল এই নিউক্লিয়ার এনরিচমেন্ট সম্পর্কে একটা সমাধানে আসায়, এই আলোচনার মাঝখানেই হঠাৎ করে তারা ইরানে আক্রমণ করে বসে এবং প্রথম দিন প্রায় 200 কম্ব্যাট এয়ারক্রাফট নিয়ে ইরানের ভিতরে 500 টার্গেট তারা এনগেজ করে, যেটা অল ওভার ইরান এবং মেইনলি তাদের লিডারশিপ টার্গেটস, তারপর নিউক্লিয়ার সাইটস, মিলিটারি সাইটস। আর যেটা হয় নর্মালি এই ধরনের অপারেশনে প্রথম যে কোনো যুদ্ধেই এই অপারেশনটাকে আমরা মিলিটারি টার্মে বলি সিএড, সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স। তো এই ধরনের অপারেশনে প্রথম টার্গেট থাকে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে নিউট্রালাইজ করা, এবং যে অ্যাটাকগুলো মেইনলি হয়েছে এখানে ইয়েতে আমাদের আরাবিয়ান সিতে এবং দক্ষিণ মেডিটেরিয়ান সিতে যে ইউএস নেভাল শিপগুলো ছিল, ডেস্ট্রয়ার এবং অন্যান্য জাহাজ থেকে টোমাহক ক্রুজ মিসাইল ফায়ার করা হয়েছে, যেগুলোর রেঞ্জ সাধারণত 1200 থেকে 1500 কিলোমিটার। আর স্ট্যান্ড অফ কিছু ওয়েপন ব্যবহার করা হয়েছে, যেগুলো জন্য তারা ইরানিয়ান এয়ার স্পেসের মধ্যে না ঢুকেই করতে পেরেছে। ইউএসের কাছে একটা মিসাইল আছে যেটাকে বলে AGM-158 JSAM, যেটা প্রায় 1000 কিলোমিটার দূরে থেকে টার্গেট এনগেজ করতে পারে।
পিন পয়েন্ট অ্যাকুরেসিতে এনগেজ করতে পারে। এটা রাডার থেকে শুরু করে বিভিন্ন স্যাম সাইটগুলোকে নিউট্রালাইজ করতে পারে। এবং ইসরায়েলেরও একটা এরকম এয়ার টু গ্রাউন্ড মিসাইল র‍্যাম্পেজ ব্যবহার করে। যেটার রেঞ্জ ওইরকমই 350 থেকে 500 কিলোমিটার পর্যন্ত দূরে থেকে করেছে। এছাড়াও ইলেকট্রনিক ওয়ারফেয়ার তো চলেছে, ইরানের রাডার সাইটগুলোকে ব্লাইন্ড করে দেয়া, অ্যান্টি রেডিয়েশন মিসাইল ব্যাপকভাবে ব্যবহার করেছে। এবং এই মধ্যে তারা ওই ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করতে সক্ষম হয়েছে। তো গত জুন 2025-এর যুদ্ধের মতো এখানে ইরান তার প্রতিশোধমূলক আক্রমণ শুরু করতে দেরি করেনি। তো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাবো আমাদের ভিউয়ারদের জন্য যে একদিকে ইরানের এক্সিস্টেন্সিয়াল থ্রেট, আরেকদিকে আমেরিকা এবং ইসরায়েলের ওভারওয়েলমিং এয়ার অ্যাটাক ইরানের উপরে। এই যুদ্ধটা কিভাবে অন্যান্য যুদ্ধ থেকে ডিফারেন্ট, বা এটা আপনি কিভাবে দেখছেন এই অ্যাসপেক্টটাকে স্যার? এখানে আমরা যেটা বলি মিলিটারি টার্মসে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। আমেরিকানদের এবং ইসরায়েলের যে বিল্ড আপ, তাদের যে টেকনোলজিক্যাল এবং মিলিটারি হার্ডওয়্যার যে ক্যাপাবিলিটি, সেই F-16 থেকে F-18, তারপরে নতুন যোগ হওয়া F-35, B-2, এই সমস্ত এয়ারক্রাফট নিয়ে যখন ইরানে এয়ার স্ট্রাইক করতে যাওয়া হয়, এটা থামানোর মতো ক্যাপাবিলিটি তৈরি করতে হলে যে পরিমাণ টেকনোলজিক্যাল, ইকোনমিক এবং অন্যান্য ব্যাকআপ দরকার, সেটা ইরান কখনোই তৈরি করতে পারেনি। আর সম্ভবও না। বর্তমান যুগে এরকম ফুল প্রুফ এয়ার ডিফেন্স, একদম নিশ্ছিদ্র এয়ার ডিফেন্স তৈরি করা, এয়ার ডিফেন্স প্রোটেকশন তৈরি করা সম্ভব না। তো তার জন্য ইরান তার যুদ্ধের স্ট্র্যাটেজি ছিল অ্যাসিমেট্রিক একটা মডেলে যাওয়া। অ্যাসিমেট্রিক মডেল হলে এয়ার অ্যাটাক তারা করতে পারবে, এটাকে থামাতে পারবে না। ইরানের বেশ কিছু ক্যাপাসিটি আছে, তাদের লং রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ যেগুলো স্যাম সিস্টেম আছে, যে এগুলো কিছুটা টু এক্সটেন্ট ইউএস অ্যান্ড ইসরায়েলি অ্যাটাকগুলোকে দূরে সরিয়ে দিতে পারছে। তারা এখনও ফুল এয়ার সুপ্রিমেসি অর্জন করতে পারেনি। যেটা তাদের করতে হচ্ছে, তারা অনেক ডিস্ট্যান্ট লোকেশন থেকে খুব কস্টলি, হাইলি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড ওয়েপনগুলো ব্যবহার করতে হচ্ছে, পিজিএম ব্যবহার করতে হচ্ছে, যেগুলো ভেরি কস্টলি। এবং এই অ্যাটাকটা উইথ এই সমস্ত ওয়েপন দিয়ে লং টার্ম কন্ট্রি সাস্টেন করতে পারবে না তারা। তো তারা যেটা চেষ্টা করবে, ইরানের কমপ্লিট কন্ট্রোল, কমান্ড অফ দি এয়ার স্পেস নিয়ে নেওয়ার জন্য, যেটা এখনও তারা পারেনি, হয়তো 60% সম্ভব হয়েছে। যার জন্য তাদেরকে এই দূরে থেকে অলমোস্ট আউটসাইড দি ইরানিয়ান এয়ার স্পেস অথবা হাই অল্টিটিউড থেকে খুব প্রিসিশন ওয়েপন দিয়ে যে অ্যাটাকগুলো করতে হচ্ছে। তো এগুলোর বিরুদ্ধে কোনো কাউন্টার মেজার আসলে এখনও কোনো সম্ভব নেই। ইন্ডিয়া পাকিস্তান যে এসকেলেশন হয়েছে তাতে সম্ভব হয়নি। জুন 2025-এর যুদ্ধেও সম্ভব হয়নি। তো ইরান এটা কাউন্টার করার জন্য তার ফায়ার পাওয়ার স্ট্রাইক, রিটেলিয়েটরি মেজার যেটা নিয়েছে, কারণ দুটো ইরান অ্যান্ড ইসরায়েল কোনো বর্ডারিং দেশ না, দুইটা দেশের মধ্যে 1000 থেকে 1200-1300 কিলোমিটার দূরত্ব। তো এই দূরত্বে স্ট্রাইক করতে হলে তাকে মিসাইল ক্যাপাবিলিটিটা বিল্ড করেছে খুবই হাইলি পটেনশিয়াল, এবং এটা আননোন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকে শুরু করে মোবাইল ট্রান্সপোর্টার, ইরেক্টর লঞ্চের যেগুলো ব্যবহার করে সুড়ঙ্গ থেকে বের হয়ে এসে একটা ভলি ফায়ার করে ভেতরে চলে যাচ্ছে। তো ইরান এবং এখন হিজবুল্লাহ যোগ দিয়েছে, তারা কোঅর্ডিনেটেড ভাবে এই ড্রোন সোয়ার্ম যেটা লার্জ নাম্বার অফ ড্রোন এবং এই এসএসএমগুলো একই সময়ে টাইম অন টার্গেট ইসরায়েলের এয়ার স্পেসকে ক্লাটার করে দিচ্ছে। তো এই ধরনের অ্যাটাকের ক্ষেত্রে যদি ক্লোজ টার্গেট এগুলো আসতে থাকে, এগুলোকে আইডেন্টিফাই করা, ডিসক্রিমিনেট করা, প্রতিটাকে শুটডাউন করা ইম্পসিবল। যার জন্য আমরা দেখছি যে ইরানিয়ান মিসাইলরা 10% বা তারও বেশি এই ইসরায়েলের যে সবচেয়ে কম্পিটেন্ট, সবচেয়ে এফিশিয়েন্ট একটা আধুনিক এয়ার ডিফেন্স নেটওয়ার্ক আছে, এটা ভেদ করে চলে যাচ্ছে। আর এই ড্রোনের একটা অ্যাডভান্টেজ হলো, এই ড্রোনকে 6-7 কিলোমিটার উপর দিয়ে উঠতে থাকলে এটা শব্দও পাওয়া যায় না, এটা রাডারেও কোনো পিক আপ করতে পারে না। সো ওয়ানলি কাউন্টার মেজার ড্রোনের বিরুদ্ধে আগে ড্রোনের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিকে ধ্বংস করা, এটার সোর্সে ধ্বংস করা। আর একটা হচ্ছে যখন টার্মিনালে টার্গেটের কাছাকাছি আসে তখন এটাকে ধ্বংস করা। এছাড়া সবচেয়ে কস্ট ইফেক্টিভ অপশন যেটা হচ্ছে একটা ফাইটার এয়ারক্রাফট দিয়ে ফ্লাই করে শুট ডাউন করা, যেটাও খুব কঠিন হয়ে যায়। তো ইসরায়েলিরা রিলাই করছে এটাকে টার্মিনাল ফেজে ধ্বংস করার জন্য। টার্মিনাল ফেজে যখন একটা সাইটে 20টা, 25টা, 30টা, 50টা ড্রোন চলে আসে, তখন সবগুলো ইউটিলাইজ করা সম্ভব হবে না। এইগুলো $15,000-20,000 এক একটা ড্রোন যখন ঢুকে যাবে উইথ 50 কেজি ওয়ারহেড, বিগ ইম্প্যাক্ট, 50 কেজি ওয়ারহেড। দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং
এবং এন্টায়ার এই যে গালফের কোস্টের দেশগুলোতে ইউএস বেস এবং ফ্যাসিলিটি যেগুলো ছিল, এইভাবে ড্রোন ঢুকে যাচ্ছে এবং ড্রোনগুলো তারা সাকসেসফুলি করছে। এই ড্রোনগুলো খুব সস্তা, $15,000-20,000 এক একটা ড্রোন। 100 কেজি 100 লিটার ফুয়েল নিয়ে যায় এবং 50 কেজি ওয়ারেড ফায়ার করতে পারে। এখন আরেকটা যেটা ডেভেলপমেন্ট হয়েছে, এই ড্রোনগুলো নরমালি প্রিটি সিলেক্টেড একটা জিওগ্রাফিক্যালি ফিক্সড লোকেশনে হিট করতে পারত। তো এখন সাসপেক্ট করছে ওয়েস্টার্ন অ্যানালিস্টরা যে ড্রোনগুলো টার্গেট সুইচ করতে পারছে আফটার লঞ্চিং। ইন ফ্লাইট। হ্যাঁ, ইন ফ্লাইট, ডিউরিং ফ্লাইট। কারণ তারা চিন্তা করছে যে হয়তোবা তারা রাশিয়া বা চায়নার থেকে কোনো স্যাটেলাইট এই ট্র্যাকিং এবং টার্গেট ফিট এগুলো পাচ্ছে বলে আমি দেখলাম বিভিন্ন অ্যানালিস্টরা করছে, কারণ তাদের অ্যাকুরেসি খুব বেড়ে গিয়েছে। নেক্সট প্রশ্নটা মনে হচ্ছে আপনার কাছে আমরা জানতে চাই, সেটা হলো যে সমস্ত দেশ ছোট এবং উন্নয়নশীল তাদের জন্য কি তাহলে কস্টলি ফাইটার এয়ারক্রাফট কেনার চেয়ে ড্রোন ওয়ারফেয়ারের দিকে অ্যাটেনশন দেওয়াটা বেশি যুক্তিযুক্ত হবে, নাকি অন্য কোনো স্ট্র্যাটেজি তাদেরকে ফলো করতে হবে স্যার? ধন্যবাদ। এখানে আসলে প্রতিটা দেশেরই তার অ্যাডভার্সারি, তার থ্রেট অ্যানালিসিস করে এক্সাক্ট কাউন্টার মেজার কী হবে, তার পজিশন কী, এটার উপরে বেস করা হবে। আমি আরেকটু আগের প্রশ্নের ইয়েতে ফিলার হিসেবে বলতে চাচ্ছি অ্যাবাউট ইরানস এসএসএম মিসাইল ক্যাপাবিলিটি। ইরান যে মিসাইল, ইসরায়েলের দূরত্ব রাফলি 1300-1200 বা 1500 কিলোমিটার। এই দূরত্বে যে এসএসএম আর্সেনাল ইরান তৈরি করেছে, তারা এরকম একটা টেকনোলজি বা এই ধরনের একটা ক্যাপাবিলিটি তারা ডেভেলপ করেছে। আন্ডারগ্রাউন্ড সিরিজ অফ আন্ডারগ্রাউন্ড সাইলো, পাহাড়ের নিচে যেগুলো কখনো ধ্বংস করা সম্ভব না। তারপরে একটা মোবাইল লঞ্চারের উপরে সলিড ফুয়েল রকেট। এই রকেটগুলোর একটা টেকনিক্যালিটিস হচ্ছে, এগুলোকে ফায়ার করা হলে এটাকে ডাইরেক্টলি স্পেসে পাঠিয়ে দেওয়া হয়। স্ট্রেইট স্পেসে। স্পেস আমরা কনসিডার করি 100 কিলোমিটার পর্যন্ত। তো যে মিসাইলটা এরকম এসএসএমটা 1500 কিলোমিটার ট্রাভেল করবে, এটা এট লিস্ট 400-500 কিলোমিটার স্পেসে চলে যায়। তার মানে তাদের ভর্টেক্স কত? তারপরে যেগুলো সিঙ্গেল স্টেজ আছে, 2 স্টেজগুলো আছে। 2 স্টেজগুলো এটার মেইন রকেটটা সেপারেট হয়ে যাওয়ার পরে ইট বিকামস এ স্মল টার্গেট। ওয়ারহেডটা সিগনেচার কমে যায়। 1000 কেজি, খুবই কম সিগনেচার, এবং যখন এটা টার্গেটের দিকে গ্লাইড করতে থাকে, টার্গেটের দিকে আসতে থাকে, তখন এটা স্পিড 5-6 ম্যাক নরমাল গুলো চলে আসে, আর হাইপারসনিক গুলো 15 ম্যাক পর্যন্ত চলে যায়। তো এটা যেটা আবার ইরান কিছু ডেভেলপ করেছে, যেটা এই ফাইনাল স্টেজে নরমালি ব্যালিস্টিক মিসাইল ম্যানুভার করতে পারে না। ইট রিমেইনস ইন দি ব্যালিস্টিক পাথ। কিন্তু এরা ম্যানুভারেবল ওয়ারহেড করেছে উইথ জেট দিয়ে, ইয়ের সাথে, যেটা কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না। আর এই সমস্ত মিসাইলের বিরুদ্ধে যেটা এগুলোকে থামাতে হলে বা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স যেটা কাজ করবে, এটার জন্য এটাকে হয় বুস্ট ফেজে, যে মুহূর্তে এগুলো ফায়ার করা হয়েছে ওখানে ধ্বংস করতে হবে, অথবা মিড কোর্সে করতে হবে। টার্মিনালে ইট বিকামস ভেরি ডিফিকাল্ট। তো বুস্ট ফেজে করতে হলে এটার মিসাইল কখন লঞ্চ হচ্ছে স্যাটেলাইটের রিয়েল টাইম ধরতে হবে। তো রিয়েল টাইম 1500 কিলোমিটার দূরে এরকম একটা মিসাইল ফায়ার হলে ওখান থেকে ফায়ার করলে কখনো সে এনগেজ করতে পারছে না। আর 200, 250, 300 কিলোমিটারের স্পেসে এনগেজ করার ক্যাপাবিলিটি ইউএসের কিছু টেকনোলজি আছে, বাট এখনো প্রুভেন না। আর টার্মিনাল ফেজে বিকামস ভেরি ফাস্ট অ্যান্ড মোবাইল, যে ম্যানুভারেবল। তখন কিছু হয়তো ইসরায়েলের যে আছে ডেভিড স্লিং, অ্যারো, এবং একদম টার্মিনাল স্টেজে আয়রন ডোম, কিছু ইন্টারসেপ্টর এগুলোকে শটডাউন করছে। আবার যেগুলো একটা এই এসএসএম এর যেটা সবচেয়ে ভালো, ইরানের যেটা সবচেয়ে দামি, সেটার কস্ট আমি দেখলাম $1.5 থেকে $2 মিলিয়ন। কিন্তু একটা ইন্টারসেপ্টরের দামই $3 মিলিয়ন, $4 মিলিয়ন হবে এগুলোকে এনগেজ করতে, অ্যারো বা থার্ড যেটা আছে মিসাইল। তো নট অনলি একটা ইন্টারসেপ্টর ফায়ার করা হয় না, একটা ওয়ারের এগেইনস্টে 4টা, 2টো, 6টা এরকম অনেকগুলো ভলি Number of ফায়ার করতে men, হয়। সো এটা কোনোভাবেই কস্ট ইফেক্টিভ না। তো ইরান এই টেকনোলজি, এই তার অ্যাডভার্সারির এগেইনস্টে এই একটা অ্যাসপেক্টই ডেভেলপ করেছে। তারা জানে যে তারা দে উইল বি হিট, দে ক্যানট স্টপ। সো দে ক্যান অলসো, দে আর রেডি টু ইনডিউস সিমিলার অর ডিপার পেইন ইন দ্য অপোনেন্ট। সো যুদ্ধের এই বর্তমান স্টেজে আমি আমাদের ভিউয়ারদের জন্য আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আসলে আপনি কিভাবে দেখছেন যে এই যুদ্ধটা কোন দিকে যেতে পারে? ইরানের জন্য এটা, আমি যদি বলি যে ইরানের জন্য বিজয়কে আমরা কিভাবে কাউন্ট করব বা ডিটারমিন করব, আর ইউএস ইসরায়েলি ফোর্সের জন্য তাদের এই যুদ্ধে ভিক্টরিকে কিভাবে আমরা ডিফাইন করব বলে আপনি মনে করেন? খুবই কঠিন। তো এখন এই যে অবস্থায় আছে যুদ্ধ, এরপরে যদি ইরানিয়ান এয়ার ডিফেন্সকে কমপ্লিটলি 100% নিউট্রালাইজ করে দিতে সক্ষম হয় ইউএস এবং ইসরায়েল,
তাহলে যেটা হবে তারা খুব লো কস্ট বমগুলো নিয়ে 500 কেজি, 500 পাউন্ড, 200 পাউন্ড এই সমস্ত বম লো ফ্লাই করে ইরানের কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার, মিলিটারি, সিভিলিয়ান এগুলো ধ্বংস করে দিতে পারবে। এটা খুবই বিপর্যস্ত একটা অবস্থা তৈরি হবে। তো এই এয়ার ডিফেন্স এই জন্যই খুব গুরুত্বপূর্ণ। অফকোর্স তারা যেকোনো থ্রেট থামাতে পারবে না। কারণ এটলিস্ট এনিমি এয়ারক্রাফটকে দূরে পুশ করে দিতে পারে যারা তারা কস্টলি ওয়েপন ব্যবহার করতে পারে। তো এই লেভেলে যদি কমপ্লিট কমান্ড অফ ইরানিয়ান এয়ারস্পেস নিয়ে নিতে পারে ইউএস অ্যান্ড ইসরায়েল, তখন দেখা যাবে কার্পেট বমিং কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হবে। কমপ্লিট লো লেভেল, লো কস্ট বমগুলো ব্যবহার করা শুরু করবে। আর ইউএস অ্যান্ড ইসরায়েলের পার্সপেক্টিভে যদি এই যে হরমুজ প্রণালী এবং এর আশেপাশে যে কোস্টলাইন ব্যাপী ইরানের যে ডিফেন্স ফর্টিফাইড একদম সুগঠিত, খুবই সুসংগঠিত। সুসংগঠিত ক্যাপাবিলিটি, যেগুলো আন্ডারগ্রাউন্ড থেকে পাহাড়ের বিভিন্ন ইয়ে থেকে শুরু করে আছেন, এদিকে গালফটা মাত্র 200 কিলোমিটার। তো এতে অনেক মিসাইল ইরানের অনেক অপশন আছে এই গালফে। তারপরে দেখলাম কিছু 16টা মাইন লেইং ভ্যাসেলকে ইউএস গতকাল ডিস্ট্রয় করে দিয়েছে, এবং তার মানে ইরান এখন ওই মাইন লেইং এর দিকে যাচ্ছে হয়তো হরমুজ প্রণালীতে। ছোট যে দেশগুলো আছে, যারা উন্নয়নশীল দেশ, ছোট দেশ, অপেক্ষাকৃত ছোট এয়ারফোর্স, ছোট এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি, তাদের জন্য কী ধরনের স্ট্র্যাটেজি এবং কী ধরনের সক্ষমতা তৈরি করা উচিত বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। আমরা যদি খেয়াল করে থাকি সেই নাগর্নো কারাবাখের যুদ্ধ যেটা 2019 দিকে হলো, এরপরে ইন্ডিয়া পাকিস্তান এসকেলেশন, তারপরে গত বছর জুনে ইসরায়েল অ্যান্ড ইরাকের যেটা যুদ্ধ হলো, এবং এখনকারটা, কোথাও কোনো ল্যান্ড ইনভেশন আমরা দেখিনি। যদিও ইউক্রেনে আমরা ইনিশিয়ালি দেখেছিলাম, বাট এটা রাশিয়ানরা আর অগ্রগতি মানে কোনো সাকসেস অর্জন করতে পারছে না। সো লার্জ স্কেল অফেন্সিভ, গ্রাউন্ড অফেন্সিভটা এখন আউট অফ দি বোর্ড মনে হয় মিলিটারি ইয়েতে, স্ট্র্যাটেজিতে। কারণ এটা পুটিং বুট অন গ্রাউন্ড ইজ রিস্কি, বডি ব্যাগ এবং অন্যান্য কনসিডারেশন আছে, কস্টলি। তো এখন যেটা যে যুদ্ধগুলো হচ্ছে সবগুলো এরিয়াল ডোমেইনে, এয়ার অ্যাটাক, ড্রোন, ইউজ অফ মিসাইলস, লং ডিস্টেন্স এসএসএমস, হাইপারসনিক ভেহিকলস, ড্রোন সোয়ার্মিং, ফার্স্ট পার্সন ভিউ ড্রোন, এগুলোর কম্বিনেশনে একটা যুদ্ধ চলবে। তাছাড়াও সাইবার ওয়ারফেয়ার একটা বড় রোল প্লে করবে। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার আছে, এবং এখন ইকোনমিক কম্পিটিশন থেকে কখন যুদ্ধে শুরু হয়ে গেছে অনেক দেশ বুঝতে পারে না। হাইব্রিড ওয়ারফেয়ার, যেটা পিস টাইমে কন্টিনিউ করে এবং অনেক দেশকে, অনেক আর্মিকে উইদাউট ফায়ারিংয়ে বুলেটও ডিফিট করে দেওয়া যেতে পারে, এবং দেশগুলো তাদের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ অর্জন করতে পারে। তো ছোট দেশগুলোর জন্য, যারা লো বাজেট আর্ম ফোর্সেস, যাদের সাইজ ছোট, বাজেট ছোট, তাদের জন্য অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার অপশন, এটা ওয়ার্ল্ড কনসেপ্ট, যদিও এটা নতুনভাবে এসছে, শুধু টুলগুলো চেঞ্জ হয়েছে। এখন ইরান যে মডেলটা আমাদের দেখালো, সো আমাদের থ্রেট অ্যানালিসিস করে ওই ধরনের ক্যাপাবিলিটি, একটা কাউন্টার পাঞ্চ দেওয়ার ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। এর বাইরে আমাদের ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স লাগবে, আমাদের বাইরে বন্ধু লাগবে, ডিপ্লোম্যাটিক্যালি যেটা লাগবে। এটাকে প্রেজেন্ট ডেতে বলা হয় ক্রেডিবল ডিটারেন্স, যেটা আমরা বলি, সবসময় বলে আসছি। এটা আসলে উইদাউট নিউক্লিয়ার ওয়েপন ক্রেডিবল ডিটারেন্স কোনো ভায়াবিলিটি নেই। তো এখন সবাই এটাকে বলে স্মার্ট ডিটারেন্স বা ইন্টিগ্রেটেড ডিফারেন্স। তো এটা কম্বিনেশন অফ লং রেঞ্জ স্ট্রাইক ওয়েপন, তারপরে ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন বা কামিকাজি ড্রোন, এগুলোর সোয়ার্মের ক্যাপাবিলিটি থাকতে হবে লো কস্ট। ইউক্রেন প্রতি বছরে 1 কোটি ড্রোন, মানে 10 মিলিয়ন ড্রোন তৈরি করার ক্যাপাসিটি, 100 টাইপের। তারপরে যেটা অ্যাটাক ড্রোন, যেগুলো আমাদের বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে, টার্কিশ ড্রোন খুব পপুলার। এটা থাকবে লং রেঞ্জ আর্টিলারি, এমএলআরএস সিস্টেমের দিকে সুইচ করছে সবগুলো, 120 কিলোমিটার রেঞ্জ, যেটা আমাদের এই রিজিয়নেও আছে। যে কান্ট্রির ডেপথ অ্যান্ড অল, এগুলো খুবই ভালো টুল হবে। স্পেশাল ফোর্সেসের একটা ভালো অপশন, কারণ কম্বিনেশন অফ ড্রোন, লং রেঞ্জ ওয়েপন অ্যান্ড স্পেশাল ফোর্সেস, এটা টার্গেটিং অ্যাকুরেসির জন্য, ক্লান্ডেস্টাইন অপারেশনের জন্য, সব কিছুর জন্য এটা। আর হচ্ছে ভেরি টাইপ অফ ফার্স্ট পার্সন ভিউ ড্রোন, যে ড্রোনগুলো ক্যামেরা লাগানো থাকে এবং একটা গগলসের মাধ্যমে অপারেটর অপারেট করতে পারে, 35 কিলোমিটার পর্যন্ত এটাকে ব্যবহার করা যেতে পারে। এটার কোনো কাউন্টার মেজার নেই, কারণ এটা কোনো রেডিও সিগন্যাল ব্যবহার করে না, এটা ফাইবার অপটিক কানেক্টেড। সো এই ধরনের ভ্যারি ডাইভার্স কাউন্টার পাঞ্চ, কাউন্টার স্ট্রোক ডেলিভার করার অপশন অর্জন করলেই অ্যাডভার্সারিরা, প্রেজেন্ট অ্যাডভার্সারিরা অনেক কেয়ারফুল হবে,
before invading any country. I think that is the option for smaller countries like Bangladesh and other in the world. ব্রিগেডিয়ার সারওয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইনসাইট। আপনি আমাদেরকে এই যুদ্ধের বিভিন্ন আসপেক্ট সম্বন্ধে আমাদেরকে হাইলাইট করেছেন এবং স্পেশালি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম এবং এটাকে কিভাবে কাউন্টার করা হচ্ছে সেটা সম্বন্ধে আমাদের দর্শকদের জন্য বলেছেন। ভিউয়ার্স, আজকে আমরা আমাদের এই পডকাস্টে আমাদের অতিথির সাথে আলোচনা করলাম ইউএস, ইসরায়েল অ্যান্ড ইরান ওয়ারের বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা যারা এই যুদ্ধ ফলো করছেন মিডিয়াতে, আপনারা খেয়াল করে থাকবেন, প্রথমে ইউএস ডিক্লেয়ার করেছিল যে ইরানিয়ান সিনিয়র লিডারশিপকে নিউট্রালাইজ করার মাধ্যমে রেজিম চেঞ্জ ছিল তাদের যুদ্ধের মূল অবজেক্টিভ। কিন্তু পরবর্তীতে যুদ্ধ যখন আস্তে আস্তে এগিয়েছে, তখন ইরানের ব্যালিস্টিক মিসাইল ক্যাপাবিলিটি এবং ড্রোন ওয়ারফেয়ার ক্যাপাবিলিটির সাথে সাথে তাদের যুদ্ধের অবজেক্টিভও পরিবর্তিত হয়েছে। তারা আমেরিকানরা 3টা মেইন অবজেক্টিভ দিয়েছে রিসেন্টলি। একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যাসিলিটিকে নিউট্রালাইজ করা, দ্বিতীয় হচ্ছে তাদের ব্যালিস্টিক মিসাইল ক্যাপাবিলিটিকে ধ্বংস করা এবং ইরানিয়ান নেভিকে নির্মূল করা। সো আমরা এখান থেকে একটা লেসন ড্র করতে পারি, সেটা হচ্ছে ইরানের মতো একটা দেশ যারা পৃথিবীর দুটো শক্তিশালী আর্ম ফোর্সেসের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত, তারা তাদের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে এই অপোজিং তাদের অ্যাডভার্সারিকে তাদের মিশন অবজেক্টিভ পরিবর্তনে বাধ্য করেছে এবং এটা ইন্টারেস্টিং হবে দেখা যে এই যুদ্ধ সামনে কোন দিকে পৌঁছায়। ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের পডকাস্টের আলোচনা। আপনাদের যদি এই পডকাস্ট ভালো লাগে তবে আপনারা এই পডকাস্ট শেয়ার করবেন এবং ফলো করবেন আমাদের ভবিষ্যতের পডকাস্টগুলোর বিষয়বস্তু। ধন্যবাদ।